ওকে, আজকে দুইটা টপিক মেইনলি ডিসকাস করব। একটা হচ্ছে তোমার কমপ্লেক্স আয়ন কিভাবে ফর্মেশন করে, আর তারপরটা হচ্ছে কালার্ড আয়নেরটা। কালার্ড আয়ন কিভাবে ফর্মেশন হয় সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের কমপ্লেক্স আয়ন কিভাবে ফর্মেশন হয় এটা আমাদের আগে শেখা লাগবে। সো কমপ্লেক্স আয়নেরটা আমি দেখাই দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স আয়ন, ঠিক আছে, যেখানে আয়রন আর সায়ানাইড কমপ্লেক্স আয়ন তৈরি করছে, ঠিক আছে। সো এখানে আমাদের সবার আগে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে, এটা বারবারই বলছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড যারা মানে ট্রানজিশন মেটালস যারা আছে বা ট্রানজিশন এলিমেন্টস যারা আছে, তারা হচ্ছে এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম করে। সো এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা সম্পর্কে আগে আমাকে জানা লাগবে। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের সম্পর্কে অনেকবারই বলছি, সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাটম, মানে কোভ্যালেন্ট বন্ডে হচ্ছে দুইটা অ্যাটম সমানভাবে তোমার ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে, ওয়ান পেয়ার ইলেকট্রন। কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে হচ্ছে যে কোনো একটা অ্যাটম হচ্ছে ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, ঠিক আছে। আর আরেকজন হচ্ছে যে জাস্ট শেয়ার করবে, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডের মতো। তাহলে ডোনেট করতেছে জাস্ট একজন। সো এখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে আমাদের মানে ট্রানজিশন মেটাল যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, ঠিক আছে। এবং এই কমপ্লেক্স আয়নগুলো সবগুলোই কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমেই ফর্মড হয়, ঠিক আছে। সো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা হচ্ছে ডোনার, যে যে হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন ডোনেট করবে, ঠিক আছে, শেয়ার করার জন্য। আরেকটা হচ্ছে একসেপ্টর। তাহলে ও হচ্ছে ডোনার, হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, আর একসেপ্টর হচ্ছে ইলেকট্রন পেয়ার একসেপ্ট করতেছে। ওকে, সো নর্মালি ডোনার কারা হয় এটা আমি আবারও বলতেছি, অনেকবার বলছি। ধরো তোমার ইলেকট্রন দিতে চাবে কারা, যাদের বন্ড পেয়ার ইলেকট্রন আছে তারা। যাদের বন্ড পেয়ার ইলেকট্রন আছে, অথবা অথবা ধরো যাদের মানে অক্টেট এক্সপানশন হয় যে সকল মানে ইয়ার ক্ষেত্রে, কম্পাউন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, অক্টেট এক্সপানশন মানে ধরো লাস্ট শেলে, মানে একটা বন্ড ফর্ম করার পর লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকার কথা, এটাই তো অক্টেট রুল, আমরা জানি। 8টা ইলেকট্রন থাকলে হচ্ছে ওই অ্যাটমটা স্টেবল হয়। কিন্তু অক্টেট এক্সপানশনে যেটা হয় সেটা হচ্ছে যে 8টা ইলেকট্রনের বেশি কখনো কখনো ফর্ম হয়ে যায়। সে ধরো একটা এক্সাম্পল যদি আমি দিই, যে PCl5, হ্যাঁ, এটা হচ্ছে অক্টেট এক্সপানশন হয় ফসফরাসের PCl5-এ ফসফরাসের ইলেকট্রন থাকে হচ্ছে কয়টা, টোটাল 10টা থাকে। কারণ 5টা ক্লোরিনের 5টা ইলেকট্রন, আর ফসফরাসের নিজের 5টা ইলেকট্রন, সো টোটাল ইলেকট্রন হয় 10টা। সো এটা একটা অক্টেট এক্সপানশনের এক্সাম্পল। তারা হচ্ছে ডোনার হইতে পারে, ঠিক আছে, মানে তাদের হচ্ছে ইলেকট্রন দিতে পারে, ঠিক আছে, তারা। আর আরেকটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রনটাও আশা করি মনে থাকার কথা। ধরো H2O, এখানে অক্সিজেনের দুইটা বন্ড পেয়ার ইলেকট্রন থাকে, এই একটা, এই একটা। বন্ড পেয়ার মানে যেগুলা কোনো বন্ড ফর্ম করে না, যেই ইলেকট্রন পেয়ারগুলা, ঠিক আছে। অক্সিজেনের টোটাল 6টা ইলেকট্রন লাস্ট শেলে। তো দুইটা ইলেকট্রন হচ্ছে যে দুইটা দুইটা হাইড্রোজেনের সঙ্গে ইয়া করে, মানে বন্ড ফর্ম করে, আর বাকিগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। আচ্ছা, আই এম সরি, আমি বন্ড পেয়ার ইলেকট্রন লিখছি, এটা লোন পেয়ার ইলেকট্রন হবে আসলে। যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা হচ্ছে লোন পেয়ার। তো যাদের লোন পেয়ার ইলেকট্রন থাকবে তারা নর্মালি ডোনার হইতে পারে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে। আর একসেপ্টর হচ্ছে যাদের
আনফিল্ড অক্টেট মানে যাদের অক্টেট ফুলফিল হয় না। অক্টেট ফুলফিল হয় না মানে হচ্ছে লাস্ট শেলে 8টা ইলেকট্রনের কম থাকে। এরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সে ধরো BF3। দেখো বোরন ট্রাইফ্লোরাইড, এখানে কিন্তু বোরনের নিজের 3টে ইলেকট্রন আর ফ্লোরিনের 3টে ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন হয়, তাই না? তার মানে এখানে কিন্তু অক্টেট ফুলফিল হয়নি, আনফিল্ড অবস্থায় আছে। সো তারা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে অ্যাকসেপ্ট করবে। আর যারা ডোনেট করে তাদেরকে কিন্তু আমরা আরেকটা নামও বলি, সেটা হচ্ছে তাদেরকে আমরা লিগ্যান্ড বলি। ওকে, যারা ইলেকট্রন ডোনেট করবে, ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, রাইট, তারা হচ্ছে লিগ্যান্ড। সো এখানে আমাদের মেইনলি ওই ডোনার নিয়েই কাজ, মানে কারা ইলেকট্রন দেয়ার দিতেছে, ডোনেট করতেছে, এটাই আমাদেরকে মেইনলি জানতে হবে এখানে। ওকে, সো আমি এগুলো মুছে দিচ্ছি। আমাদের যে মানে এই কম্পাউন্ডটা মানে বা কমপ্লেক্স আয়নটা, এইটাকে আমাকে সবার আগে কি করতে হবে, এটার মধ্যে যে আয়রনটা আছে, হ্যাঁ, সেই আয়রনটা হচ্ছে আমাদের ট্রানজিশন এলিমেন্ট। সো সবার আগে ট্রানজিশন এলিমেন্টের যেই অক্সিডেশন নাম্বার আছে সেটা আমাকে বের করা লাগবে। ওকে, সো আয়রনের অক্সিডেশন নাম্বার ধরো আমি জানি না, +X, ঠিক আছে? সায়ানাইড হচ্ছে একটা আয়নের মতো, ঠিক আছে? সায়ানাইড আয়নটা এরকম হয় নর্মালি, এই যে সায়ানাইড আয়ন CN-, তার মানে সায়ানাইডের ইয়া হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। সো -1 ইন্টু, এখানে 6টা সায়ানাইড আছে এই জন্য ইন্টু 6 হবে, ইজ ইকুয়াল টু এখানে এখানে -4 হবে কারণ এখানে 4টা মাইনাস আছে। সো x এর ভ্যালু হবে +2, তার মানে হচ্ছে যে আয়রনের অক্সিডেশন নাম্বার +2। সো আয়রনের অক্সিডেশন নাম্বার সবার আগে আমরা বের করলাম, ঠিক আছে? এবার আয়রনের অক্সিডেশন নাম্বারের মানে আয়রনের যেই আয়নটা এখানে আছে সেটা কি Fe2+, রাইট, কারণ ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। সো Fe2+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা একটু লিখি। ওকে, 4s2টা তো চলে যায় Fe2+, এ 4s থাকে না, 4s থেকে 2টা ইলেকট্রন চলে যায়, 3d6। আর একটা জিনিস আমরা চাইলে লিখতে পারি, 4s এও কোনো ইলেকট্রন থাকে না, তারপরে 4p তেও কিন্তু থাকে না, তাই না? ওগুলো আমাদের কাজে লাগতে পারে। ওকে, সো আমাদেরকে লাস্ট শেলে যেগুলো থাকে সেই ইলেকট্রনগুলা মানে লাস্ট শেল বা তার আগের শেলের ইলেকট্রনগুলা আমরা বক্স আকারে দেখাবো, যেটাকে বলে বক্স মেথডে ইলেকট্রনটা দেখাবো। ওকে, আমাদের এখানে 3s 3p আমরা না দেখাইলে হবে, লাস্ট তিনটা 3d 4s আর 4p আমি একটু দেখাই। আচ্ছা, আমরা ট্রাই করব যে প্রতিটা ঘর যাতে সমান সমান সাইজের হয়। তো এখানে 5টা ঘর আঁকতে হইলে আমাকে একটু সমান সাইজ দিতে হবে। ওকে, মোটামুটি সমান হয়েছে 3D এর সাইজগুলো। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে ইলেকট্রন তোমার এখনো এখানে জাস্ট আয়রন 2+ এভাবেই আছে, ঠিক আছে, কোনো চেঞ্জ হয় নাই। সায়ানাইড আসার পরে কি চেঞ্জটা হবে খেয়াল করো। তো তুমি লিখতে পারো যে আফটার মানে সায়ানাইড যখন আসবে, আফটার কামিং সায়ানাইড যেটা হবে সেটা হচ্ছে 3D এর শেপটা চেঞ্জ হয়ে যাবে।
সরি শেপ না, মানে 3D এর রিয়াজ চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচার। ওকে, সো যেটা হবে সেটা হচ্ছে 3D এর যে 6টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি, আচ্ছা আমি আবার লিখে দিই 3D 4s, আচ্ছা এটা আমি আপাতত লিখতেছি না, এটা উপরেই লিখে দিই 3D, কারণ একটা কারণ আছে, তাই আমি জিনিসটাকে উপরে লিখতেছি। সো 3D ইলেকট্রনগুলা যখন সায়ানাইড আসবে, আচ্ছা আমি একটা কথা বলি, সায়ানাইড হচ্ছে এখানে নেগেটিভ, সায়ানাইডের মধ্যে নেগেটিভ ইয়ে আছে, ঠিক আছে, আবার তার কাছে ইলেকট্রনও আছে, ঠিক আছে, তার কাছে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। তো সায়ানাইড যেহেতু লোন পেয়ার ইলেকট্রন তার কাছে আছে, লোন পেয়ার ইলেকট্রনের ক্যারিয়ার সে, সো অবভিয়াসলি সায়ানাইড ডোনার, অর হোয়াট ক্যান উই সে, লিগ্যান্ড। ডোনারকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে লিগ্যান্ড। সো বেসিক্যালি এখানে যখন ডোনার বা লিগ্যান্ড আসবে, ও এখানে এখানে কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, ওকে। সো যখন ডোনার বা লিগ্যান্ড আসবে, যেই আসুক না কেন, সে কি করবে, ইলেকট্রনগুলো নিয়ে আসবে, মানে ইলেকট্রন পেয়ার নিয়ে আসবে তার সাথে, রাইট। সো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আছে 3D অরবিটালের, এই ইলেকট্রনগুলো কি হবে, রিপালসিভ ফোর্স ফেস করবে। সো রিপালসিভ ফোর্স ফেস করলে এই ইলেকট্রনগুলো এক সাইডে সরে আসবে, জিনিসটা হয়ে যাবে এরকম। মানে আগে এই 6টা ইলেকট্রন হচ্ছে 5টা অরবিটাল, মানে 3D অরবিটালের 5টা জায়গায় ছিল, এখন তার রিপালসিভ ফোর্সের কারণে সায়ানাইডের ইলেকট্রনের বা বাইরের ইলেকট্রনের তারা একদিকে কি কম্প্যাক্ট হয়ে যাবে, মানে 3টা ঘর তারা এখন দখল করবে, বাকি 2টা ঘর ছেড়ে দিবে, ওকে। আমাদের সায়ানাইড টোটাল 6টা, তো 2টা সায়ানাইড এখানে আসলো, বাকি 4টা সায়ানাইড, একটা 4s আর 3টা 4p-তে। সো তুমি এটা এভাবে লিখতে পারো যে এখানে একটা সায়ানাইড আসছে, এখানে একটা সায়ানাইড আসছে, সো বেসিক্যালি টোটাল 6টা সায়ানাইড 6টা জায়গা দখল করলো, আর ডটেড ইলেকট্রনগুলো হচ্ছে সায়ানাইডের, মানে এই যেগুলো ডট ডট দিয়ে দিছি, কারণ এগুলো হচ্ছে বাইরে থেকে আসছে, সেগুলো বোঝানোর জন্য, যেগুলো সায়ানাইড ডোনেট করছে কাকে, আয়রন 2+কে, ঠিক আছে। সো আয়রন 2+কে ডোনেট করছে 6টা সায়ানাইড, টোটাল 12টা ইলেকট্রন ডোনেট করে দিছে, বলতে এগুলো সে মানে শেয়ার করতেছে। সো এই বন্ডটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এবং এইভাবেই হচ্ছে 6টা সায়ানাইডের সঙ্গে আয়রন 2+ অ্যাড হইল। সো বেসিক্যালি এখানে এইভাবেই হচ্ছে কমপ্লেক্স আয়নগুলো ফর্ম করে। আর এখানে একটা স্ট্রাকচারও দিছে বইয়ে, ওই স্ট্রাকচারটা হচ্ছে, মানে এটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। আয়রন 2+ এরকম মাঝামাঝি অবস্থানে থাকে, আর 6টা সায়ানাইড 6 দিক থেকে আসে আর কি। আচ্ছা বেসিক্যালি স্ট্রাকচারটা এরকম আর কি। এই তো এই স্ট্রাকচারটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার। আর আমরা যদি হাইব্রিডাইজেশনের কথা চিন্তা করি, তখন হচ্ছে এখানে এই হাইব্রিডাইজেশনটাকে আমি বলবো, এরকম স্পেশাল নাম আছে, এখানে দুইটা ডিতে সায়ানাইড আসছে, একটা এসে আসছে, 3টা পিতে আসছে,
তো এটাকে আমি এভাবে লিখবো D2sp3। হ্যাঁ, এটা ডি স্কোয়ার না, এটা কিন্তু D2sp3 হাইব্রিডাইজেশন। কারণ এখানে বেসিক্যালি সায়ানাইড দুইটা ডিতে যাচ্ছে, একটা এসে যাচ্ছে আর তিনটা পিতে যাচ্ছে, এই জন্য D2sp3 হাইব্রিডাইজেশন বলবো আমি এটাকে। সো এইভাবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তোমার কমপ্লেক্স আয়নগুলো ফর্ম করবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা যখন আচ্ছা আমরা যখন আচ্ছা আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আচ্ছা আরেকটা ইয়াতেও দেখা যায়, আরেকটা মানে এক্সাম্পল দিছে এখানে, সেটা হচ্ছে কপার তারপরে অ্যামোনিয়া, হ্যাঁ, টেট্রামিন কপার টু আয়ন, এটা দিয়েও এক্সাম্পলটা দিছে। এটাও তুমি দেখতে পারো এখানে। ওখানে হচ্ছে অ্যামোনিয়াটা হচ্ছে লিগেন্ড, অ্যামোনিয়া এটা হচ্ছে লিগেন্ড। আচ্ছা অ্যামোনিয়া কেন লিগেন্ড দেখো, নাইট্রোজেনের কিন্তু তোমার লিগেন্ড হওয়ার জন্য কিন্তু কি হওয়া লাগবে, হয় অক্টেট ইয়া থাকতে হবে, ফুল থাকতে হবে, তা না হলে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। নাইট্রোজেনের কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে একটা, দ্যাটস ওয়াই এই অ্যামোনিয়া কিন্তু লিগেন্ড হিসেবে কাজ করতেছে। আর এখানে বেসিক্যালি তোমার অ্যামোনিয়া যেটা, সেটা হচ্ছে কপারের চারটা খালি জায়গায় এসে, মানে কপার টু প্লাসের চারটা খালি জায়গায় এসে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। এটাও সেম সিমিলারভাবেই তুমি ইয়া করতে পারবে, এক্সপ্লেন করতে পারবে। আমার মনে হয় বেশি প্রবলেম ছিল কালার আয়ন ফরমেশন। এই জিনিসটা যদি ভালো মতো বুঝে এই পার্টটুকু, যে এখানে অ্যামোনিয়া আসছে, লিগ্যান্ড আসছে, এরপরে কি কাহিনীটা হইল, বিশেষ করে এই এতটুকু জিনিস। এখানে বেসিক্যালি কি হইল চিন্তা করো, এখানে কিন্তু সায়ানাইড লিগ্যান্ডটা আসলো, এসে এই 6টা ইলেকট্রন কম্প্যাক্টেড হয়ে, আগে 5টা ঘরে ছিল 3D অরবিটালের, কিন্তু কম্প্যাক্টেড হয়ে এই 3টা ঘরে চলে আসলো, মানে বাকি 2টা ঘর ফাঁকা করে দিল। সো ইলেকট্রনগুলো কিন্তু কি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইলো বা ট্রানজিশন হইলো। তো কেন হইলো জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা থেকেই আমরা কালার আয়নের এক্সপ্লেনেশনটা পাবো। আমি এটা মুছে দেই আগে। আচ্ছা এতটুকু আমি একটু পরে মুছি, বাকিটুকু আমি মুছে দিচ্ছি। এখানে এখানে যে জিনিসটা হয় সেই জিনিসটাই এখানে আমাদের বইয়ে 295 পেজে দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা কালার আয়ন পড়বো এবং সবার আগে পড়বো ক্রিস্টাল ফিল্ড থিওরি, ওইটা পড়বো। প্রথমে দেখো এই স্টেটে থাকতেছে, এটা কিন্তু ঠিক 3D অরবিটালের কথাটাই এখানে লিখছে, ঠিক আছে, 3D অরবিটালে, এবং এটার নাম হচ্ছে ডিজেনারেট স্টেট।
এরপরে এইটা থেকে যে এই স্টেট হয় সেটা দেখাচ্ছে। ওকে, তো এটার নাম এটার স্টেট, তাহলে বুঝতে পারতেছো তো, প্রথমটা একটু মিলাও এটার সঙ্গে। এখানে হচ্ছে আমি একটু এটাকে আলাদা করে দিই, নয় ঝামেলা হবে। তাহলে প্রথম স্টেটে এরকম ছিল অবস্থাটা, ওই স্টেটটাকে বলতেছে ডিজেনারেট স্টেট। তারপরে কি হয়, তিনটে ইলেকট্রন আলাদা হয়ে যায়। তো ওই স্টেটটাকে এভাবে দেখাইছে যে তিনটে ইলেকট্রন আলাদা হয়ে গেছে আর বাকি দুইটা ফাঁকা হয়ে গেছে, তাই না? ওই ফাঁকাগুলোতে সায়ানাইড আসবে। এবার তো বুঝছো। সো মুছে দিই, এটা কোত্থেকে আসছে এটা বুঝছো এবার। এই স্টেটটার নাম হচ্ছে নন ডিজেনারেট, এটার নাম হচ্ছে ডিজেনারেট, আর এটা হচ্ছে নন ডিজেনারেট। তো এই স্টেটটা মধ্যে, আচ্ছা এখানে এটার নাম দিছে ইজি আর এটার নাম দিছে T2G। আচ্ছা ওকে, সো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আসলে অনেক কথাই বলছে। তো বেসিক্যালি এটা কেন হচ্ছে এটা তো আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আমাদের লিগেন্ড এসে যখন 3D অরবিটালে ডিজেনারেট স্টেটে আসতেছে লিগেন্ডগুলা, তখন হচ্ছে ইলেকট্রনগুলা তোমার কি রিপালসিভ ফোর্স পাচ্ছে, কারণ লিগেন্ড নিয়ে আসতেছে ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ, আর এইখানে যেগুলো আছে এগুলোও ইলেকট্রন, তো রিপালসিভ ফোর্স তো ক্রিয়েট করবেই। রিপালসিভ ফোর্স ক্রিয়েট করলে তখন যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রনগুলো কি হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি এই দুইটা স্টেট থেকে এখানে কি হচ্ছে আলটিমেটলি বুঝতেছো তো। আচ্ছা এটা আমি যদি লিখি তাহলে বুঝতে পারবো, ডি এক্স ওয়াই প্রথমটা, ডি ওয়াই জেড, তারপরটা হচ্ছে ডি জেড এক্স, আর এর পরেরটা এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ওকে, তো তো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে জেড স্কোয়ার। এই দুইটা থেকে কিন্তু ইলেকট্রন কি হচ্ছে, মানে বেসিক্যালি এই দুইটা ইলেকট্রন ফাঁকা, এই দুইটা ঘর ফাঁকা হয়ে যাচ্ছে অরবিটাল, আর সেগুলা চলে আসতেছে এই তিনটাতে, রাইট? এটা ফাঁকা হয়ে এখানে আসতেছে, তার মানে ইলেকট্রনের একটা ট্রানজিশন কিন্তু এখানে হচ্ছে যখন লিগেন্ড আসতেছে তখন। সো এই যে ইলেকট্রনের ট্রানজিশনটা হচ্ছে, এই জিনিসটাই কালার, মানে আয়নটাকে কালার করতেছে। ওকে, সো আচ্ছা এদের একটা না এদের মানে আমরা নর্মালি জানি যে ডি অরবিটালের, ঠিক আছে, ডি অরবিটালে 5টা অরবিটাল থাকে, তাই না? ডি অরবিটালের মধ্যে 5টা অরবিটাল, মানে কি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এরকম করে 5টা, রাইট? সো প্রত্যেকটার এনার্জি কি হবে, অবভিয়াসলি ইকুয়াল হবে, তাই না? কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এনার্জিটা আসলে ডিভাইড হয়ে যাচ্ছে, মানে এখানে ওর এনার্জিটা হায়ার এনার্জি হয়ে যাচ্ছে, আর ওর এনার্জিটা লোয়ার। তার মানে হায়ার এনার্জি আর লোয়ার এনার্জি, তার মানে কি এখানে একটা এনার্জি স্প্লিট হচ্ছে, স্প্লিটিং হচ্ছে, মানে এনার্জিটা ভাগ হয়ে যাচ্ছে। এই দুইটার মধ্যে এনার্জি ডিফারেন্স যেটা, হ্যাঁ এটার এনার্জিটা একটু বেশি, এটারটা একটু কম। সো এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে ডেল ই। দুইটার মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে আমি কি বলতেছি, ডেল ই। সো এই ডেল ই মানে আমরা কি জানি, এইচ নিউ, অথবা আমরা বলতে পারি, আচ্ছা আমরা ইজিলি লিখি এইচ এফ। এটা ছিল এইচ এফ। এইচ মানে আমরা জানি প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট, আর এফ মানে ফ্রিকোয়েন্সি, রাইট? সো ডেল ই ইজ ইকুয়াল টু এইচ এফ, এফ মানে ফ্রিকোয়েন্সি। ওকে, সো এখানে এটাকে তোমার ইজি নাম বলতেছে যেটা হায়ার এনার্জি লেভেল, আর এটা লোয়ার এনার্জি লেভেল, এটাকে বলতেছে T2G। আচ্ছা কেন এটা লোয়ার আর কেন এটা হায়ার, এটা তোমরা ইজিলি জিনিসটা বুঝতে পারতেছো কি হচ্ছে বেসিক্যালি। এখানে জিনিসটা হচ্ছে যে তোমার
ইলেকট্রনগুলা নর্মালি লোয়ার স্টেটে থাকে। তো এখানে দেখো ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এই ডিএক্সওয়াই ডিওয়াইজেড আর ডিজেডএক্স এই তিনটাতেই আছে। সো এগুলো লোয়ার এনার্জি লেভেল, আর এটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল যেখানে ইলেকট্রন নাই। তো এখানে বলছে যে এই যে জিনিসটা হচ্ছে, ঠিক আছে, এই এফেক্টটা বা যে ফেনোমেননটা হচ্ছে, এটাকে আমরা বলবো যে বলছে স্প্লিটিং অফ অরবিটাল এনার্জিস ইজ কল্ড ক্রিস্টাল ফিল্ড এফেক্ট। তার মানে এই পুরো এফেক্টটাকে বলতেছে ক্রিস্টাল ফিল্ড এফেক্ট। আর আমরা এই যে পুরাটা পড়তেছি থিওরিটা, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। আর ভালো কথা, এই দুটার মধ্যে এনার্জি ইজি আর ই2জি, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি ডেল ই, অথবা আমরা এটাকে বলতে পারি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। কারণ এখানে দুইটা কি হয়েছে, দুইটা মানে ডি অরবিটালের দুইটা পার্ট কি করছে, স্প্লিট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখানে স্প্লিটিং এর জন্যই বলতেছে, কারণ ভাগ হওয়ার কথা না, কিন্তু এটা ভাগ হয়ে গেছে। ডি অরবিটালের প্রত্যেকটা মানে এখানে ডি অরবিটাল 5টা, তাই না, ডিএক্স ওয়াই প্রত্যেকটার তো ডি ওয়াই জেড ডি জেড এক্স, সো প্রত্যেকটার তো সেম এনার্জি থাকার কথা, কিন্তু এটা স্প্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এনার্জিটা স্প্লিট হয়ে গেছে। এখানে বলছে ডিফারেন্ট লিগ্যান্ডস ক্রিয়েট crystal fields of different strength and cause d orbital energies to split to different extent, which causes the complex ion color. বেসিক্যালি আমি এতক্ষণ এটা বললামই যে এই জিনিসটার হচ্ছে কারণ হচ্ছে লিগ্যান্ড এই কাজটা করতেছে। লিগ্যান্ড যখনই আসতেছে তখনই এই দুইটা স্প্লিট হয়ে যাচ্ছে এনার্জি। আর এখানে আর একটা কথা বলছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস NH3 সায়ানাইড, এটা হচ্ছে লার্জার স্প্লিটিং এনার্জি ক্রিয়েট করে যখন মেক্স দ্য ডেন্স কালার টু কমপ্লেক্স আয়ন, বাট উইক ফিল্ড লিগ্যান্ডস লিড টু এ স্মলার স্প্লিটিং এনার্জি অ্যান্ড মেক্স লাইটার মাইল্ড কালার টু কমপ্লেক্স আয়ন। এখানে আসলে খুব একটা মানে ভালো কথা বলছে, এটা এমসিকিউতে আসতে পারে। ধরো অ্যামোনিয়া আর সায়ানাইড এই দুটো হচ্ছে বলছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যখন অ্যামোনিয়া আর সায়ানাইড এই দুটো আসে তখন হচ্ছে এই মানে তোমার যেহেতু ওগুলো স্ট্রং, তাই না, ওগুলো কি করে এই এনার্জিটার পরিমাণটা মানে ডেল ই এর ভ্যালুটা বাড়ায় দেয়। আর ডেল ই ভ্যালুটা বাড়াইলে তখন হচ্ছে স্ট্রং কালারের কমপ্লেক্স আয়ন পাওয়া যায়। আচ্ছা, কেন মানে কালারের সাথে কি রিলেশন এটা একটু বুঝো, এটা তো বোঝা মানে সহজ অনেক। যেহেতু ডেল ই আছে, এই ডেল ই ইজ ইকুয়াল টু এইচ এফ, তাই না। সো এই যে ডেল ই, এই ডেল ই এর অঙ্ক বা ম্যাথ আমরা করছি সেকেন্ড চ্যাপ্টারে। তো ডেল ই এর ভ্যালু থেকে আর এইচ এর ভ্যালু প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট, যেটা আমরা জানি যে 6.626 এরকম কিছু একটা ছিল ইন্টু 10⁻⁻34। এই যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই ফ্রিকোয়েন্সিটা আমরা যখন বের করব, আর এই ফ্রিকোয়েন্সিটা যখন কোনো কালারের ফ্রিকোয়েন্সির ইকুয়াল হবে, সে ধরো আমরা জানি যে ব্লু এর একটা ফ্রিকোয়েন্সি আছে, সে ধরো ব্লু এর ফ্রিকোয়েন্সি 700 এত মিটার বা 700 ন্যানোমিটার, এরকম কিছু একটা ব্লু এর এনার্জি। তো তোমার ডেল ই এর ভ্যালু তুমি জানো, এইচ এর ভ্যালু জানো, ধরো ফ্রিকোয়েন্সি এর ভ্যালু এরকম আসলো 700 ন্যানোমিটার, তখন তুমি কি কালার দেখতে পারবা বলো তো। ফ্রিকোয়েন্সি যেহেতু ব্লু কালারের, অবভিয়াসলি তোমার যে ইয়াটা হবে এনার্জিটার মানে এনার্জি যেটা হবে, এনার্জির কারণে আমাদের চোখে কি কালার দেখবো, ব্লু কালার দেখবো, কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্লু কালারের, রাইট, এই জন্য। আচ্ছা এই দুটার মধ্যে, আচ্ছা আরেকটা কথাও মনে আমি বলি নাই, সেটা হচ্ছে এই দুটার মধ্যে এনার্জি কেন ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি এনার্জি ক্রিয়েট হচ্ছে মানে বেসিক্যালি তুমি এটাও বলতে পারো যে এখানে তোমার বেসিক্যালি ইলেকট্রনটা হাই লেভেল থেকে কিন্তু লো লেভেলে আসতেছে। আমরা জানি ইলেকট্রন যখন হাই লেভেল থেকে লো লেভেলে আসে, হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেল, তখন কিন্তু তোমার ইয়াটা সৃষ্টি করে, তাই না, একটা কালার সৃষ্টি করে। ওই রিজনটার কারণে এখানে হচ্ছে। এখানে দেখো ইলেকট্রনগুলো কিন্তু ফার্স্টে এই জায়গায় ছিল, সেখান থেকে এখানে ব্যাক করছে। সো যখনই ও ব্যাক করবে তখন একটা এনার্জি ও কি করবে, এমিট করবে। আর এনার্জি এমিট করলে যদি কোনো মানে কালারের সাথে মিল থাকে, তাই না, ওই যে ফ্রিকোয়েন্সিটা এমিট করবে, অ্যাকচুয়ালি সে তো এনার্জি এমিট করে না, ফ্রিকোয়েন্সি এমিট করে। তো ওই ফ্রিকোয়েন্সিটা যদি কোনো একটা কালারের সাথে মিল পাওয়া যায়, সে ধরো রেড বা গ্রিন বা ইয়েলো, তো তখন আমি ওই কালারটা দেখতে পারবো। তার মানে ওই কম্পাউন্ডটা, আমরা তো এখানে একটা কম্পাউন্ডের কথা বলতেছি, রাইট, এই কম্পাউন্ডটা হচ্ছে এইটা, ওই FeCN6 ওইটা।
তাইলে তোমার এখানে আমি যেই কালারটা আমি দেখতে পারবো এই কম্পাউন্ডটার কালার ঠিক সেম হবে, বুঝতে পারছো? সো এইভাবে কালার্ড আয়ন বা কালারটা সৃষ্টি ক্রিয়েট হয় এইভাবে, ঠিক আছে, লোয়ার এনার্জি লেভেল আর হায়ার এনার্জি লেভেল থেকে। সো কালার কেন ক্রিয়েট হয় এটা তো বুঝছো, ফ্রিকোয়েন্সি থাকে এই জন্য, আর ডেইলি ক্রিয়েট হচ্ছে। তো এখানে বলছে একটা কথা যে এই লিগেন্ডগুলো যখন থাকে, হ্যাঁ, এই লিগেন্ডগুলো যখন রিয়াকশন করে বা কমপ্লেক্স আয়ন তৈরি করতেছে, তখন হচ্ছে এই ডেইলি এর ভ্যালুটা বেশি আসে, মানে এনার্জি স্প্লিটটা বেশি হয়। তার মানে কি, এই দুইটা লেভেলের মধ্যে এনার্জির গ্যাপটা অনেক বেশি থাকে। তো ডেইলি এর ভ্যালু যদি বেশি হয় তখন দেখা যায় কি জানো, যে গাঢ় একটা কালারের কম্পাউন্ড পাওয়া যায়, তখন হয়তো ফ্রিকোয়েন্সিটা বেশি হয়। তো মানে ডেইলি বেশি হলে এফ বেশি হয়, ঠিক আছে, মানে কি এই দুইটা যখন কমপ্লেক্স আয়ন ফর্ম করবে, ঠিক আছে, এই দুইটা, তখন হচ্ছে ডেইলি এর ভ্যালু বেশি হবে, কারণ এরা স্ট্রং, বলছে ওরা স্ট্রং লিগ্যান্ড, তখন এফ এর ভ্যালু বেশি হবে। আর ফ্রিকোয়েন্সি বেশি হলে যেটা হয় নর্মালি বলছে যে তখন আমরা ডেন্স কালার কম্পাউন্ড পাই, মানে তখন কম্পাউন্ডের কালারটা অনেক ডেন্স হয়, ঠিক আছে, মানে গাঢ় হয় কালারটা, সহজ কথা। আর সহজ কথা, ডেইলি যদি কম হয়, ঠিক আছে, ডেইলি কম হয় কখন, যখন তোমার এখানে বলে দিছে যে যখন হাইড্রোক্সিল বা ওয়াটার এইসব লিগ্যান্ড থাকে, ঠিক আছে, এগুলোকে বলছে যে তোমার উইক ফিল লিগ্যান্ড। তো এগুলো হচ্ছে স্প্লিটিং এনার্জিটা স্মল করে দেয়, মানে ছোট করে দেয়, দ্যাট মেক্স লাইট অর মাইল্ড কালার টু কমপ্লেক্স আয়ন। তার মানে তখন মাইল্ড কালার ক্রিয়েট হয়। তো যখন তোমার ডেইলি কমে যাবে, ডেইলি কমে গেলে চিন্তা করো ফ্রিকোয়েন্সিও কমে যাবে, আর ফ্রিকোয়েন্সি কমে গেলে মাইল্ড কালার পাবো, মানে ওই কম্পাউন্ডটার কালার গাঢ় হবে না, হালকা হবে। হ্যাঁ, আসলে এতটুকুই বেসিক। আর পরেরটুকু তুমি পড়ে দেখতে পারো যে দেয়ার ইজ এ লিটল অর মোর চেঞ্জ ইন এনার্জি বিটুইন ইজি অ্যান্ড টু টিজি সেটস, T2G sets, if this required energy change equals to particular band of visible light, then the unpaired electron or electron absorbs the band of light with same wavelengths. The complementary color of visible light reflects to our eyes. এইটুকু পড়লেই হবে। মেইনলি বেসিক্যালি এটাই বুঝাইছে যে যখন এরকম ডেইলিটা থাকে, তাই না, এনার্জির মধ্যে একটা স্প্লিটিং ক্রিয়েট হয়, তখন হচ্ছে যে তোমার কি হয়, একটা ফ্রিকোয়েন্সি মানে ইয়া হয়, তাই না, ফ্রিকোয়েন্সি এমিট করে, ঠিক আছে, এনার্জিটা কিভাবে এমিট করে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে। তো ওই ফ্রিকোয়েন্সিটা যদি কোনো একটা লাইটের ফ্রিকোয়েন্সির সাথে মিল হয়, তখনই আমরা কি, ওইটা আমাদের মানে ওটা অবশ্যই ভিজিবল হইতে হবে, তাই না, ওই ফ্রিকোয়েন্সিটা। তো ওইটা যদি কোনো একটা ভিজিবল কালারের ফ্রিকোয়েন্সি নেয়, সে ধর আমি যেটা বললাম ব্লু এর কালার নিল, তখন আমি ওই সলিউশনটাকে বা ওই কম্পাউন্ডটাকে ব্লু দেখব। এই তো মোটামুটি এটাই হচ্ছে কমপ্লেক্স আয়নের ফরমেশন। সরি, কমপ্লেক্স আয়নটা তো বললাম, এটা হচ্ছে কালার আয়নের ফরমেশন। তো বেসিক্যালি এখানে তোমাদের কমপ্লেক্স আয়ন বুঝলে তোমরা কালার আয়নটাও বুঝতে পারবে। আর কালার আয়নেরটা এইভাবে, এই যে আমি যেভাবে বললাম ইজি E2G এইভাবে লিখলেই পারবে। আর বইয়ে তো বলেই দিছে যে কোনটা ক্রিস্টাল ফিল্ড থিওরি, এসে বইয়ের প্রথম যে প্যারাটা একটা সুন্দর মতো লেখা আছে, অতটুকু লিখলেই এনাফ। আর এই চিত্রগুলা সুন্দর করে আর কি আঁকবা। স্প্লিটিং এনার্জির এই যে এই জিনিসটা কম কালার, ওইটা একটা এক্সাম্পল আছে বইয়ে, ওই এক্সাম্পলটা পড়লেও তোমরা বুঝতে পারবা যে ওভাবে ওখানে কিন্তু যে অ্যান্সারটা লিখছে, ওই অ্যান্সারটা কিন্তু বেসিক্যালি এই আমি যেভাবে বললাম ওইভাবেই, আর বইয়েরটাই, ঠিক আছে, নতুন কিছু না। আচ্ছা, আমাদের ডি ব্লক শেষ, মানে ডি ব্লকের তোমাদের যে প্রবলেমটা ওটা শেষ। বাট এরপরে আমরা একটা জিনিস পড়াবো, যেটা মনে হয় তোমাদের সিলেবাসের লাস্ট জিনিস
ছিল, ওইটা হচ্ছে তোমার মেবি ও আচ্ছা, আমরা লাস্ট মনে হয় পড়াইছিলাম ইলেকট্রোনেগেটিভিটি পর্যন্ত। ইলেকট্রোনেগেটিভিটি মানে 317 পেজ পর্যন্ত। এরপরে 318 পেজে মেটালিক প্রপার্টিসের এগুলো আছে। আমি শিওর না তোমাদের অবশ্যই এগুলো সিলেবাস আছে কিনা, বাট একটা জিনিস শিওর যেটা সিলেবাস আছে এটা আজকে পড়াবো, সেটা হচ্ছে 319 পেজে মানে 319 পেজে এফেক্ট অফ ডিফারেন্ট ফ্যাক্টরস। কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলো আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটিকে এফেক্ট করে। তো ওই কয়েকটা ফ্যাক্টর আমি বলবো। তো 320 পেজে প্রথমে হচ্ছে আয়োনাইজেশন এনার্জির আচ্ছা, প্রথম ফ্যাক্টরটা বলছে অ্যাটমিক সাইজ। আচ্ছা, অ্যাটমিক সাইজেরটা আমরা জানি। আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে অ্যাটমিক সাইজ কিভাবে করে, এটা আগের ভিডিওগুলোতে বলছি। ঠিক আছে, কোনোটার সাইজ যখন মানে পিরিয়ডে দেখা যাচ্ছে কি মানে তোমার লেফট টু রাইটের সাইজ কি করতেছে, কমতেছে, তো সেখানে দেখা যাচ্ছে আয়োনাইজেশন এনার্জিটা বাড়তেছে। এগুলো সব রিজনই আমরা জানি, গ্রুপ ওয়াইজ রিলেশন আমরা জানি। সো এটা আমাদের আগের যে রিজনগুলো পড়ছি ওগুলাই, তাই না? পরের রিজনটা আমরা জানি না, সেটা হচ্ছে সাবশেল। এটা কিন্তু আমরা আয়োনাইজেশন এনার্জিটা পড়তেছি। তাহলে এফেক্ট সাবশেলের কি এফেক্ট আছে দেখো 320 পেজে, এফেক্ট অফ সাবশেলস অন আয়োনাইজেশন এনার্জি। ওকে, এখানে বলছে যে সাবশেলস মিনস SPDF অরবিটালস ইন এ পিরিয়ড ফর দ্য ইলেকট্রন ডিস্ট্রিবিউশনস অফ দ্য ডিফারেন্ট অ্যাটমস অফ different elements, the value of principal quantum number or the orbit remain same, but their valence electrons remain distributed in different subshell. তার মানে হচ্ছে যে যখন তোমাদের মানে একটা পিরিয়ডের কথা চিন্তা করো, একটা সেম পিরিয়ডে কিন্তু মানে তোমার শেল যেটা সেটা ফিক্স থাকে। ধরো এটা মানে থার্ড পিরিয়ডে থার্ড শেল, সবগুলোরই লাস্ট শেল হচ্ছে থার্ড শেল। কিন্তু সাব শেল তো ডিফারেন্ট হয়, তাই না? সাব শেল ডিফারেন্ট হয় মানে কোনোটাতে ইলেকট্রন শুধুমাত্র এস অরবিটালে যায়, কোনো কোনো এলিমেন্টে ইলেকট্রন পি অরবিটালে যায়, কোনো কোনো এলিমেন্টে ইলেকট্রন এস পি ডি সবগুলোতে যায়, রাইট? তো সাব শেল ডিফারেন্ট হবে, তাই না? একটা পিরিয়ডে শেল সেম থাকলেও সাব শেল ডিফারেন্স হয়। In a period with the increase of atomic number of the elements, positive charge increases in the atomic nucleus. Then nuclear attraction on the p orbital remains more than s orbital. Similarly, nuclear attraction on d orbital remains still more than the p orbital and s orbital. In these cases, ionization energies of the elements with different subshells containing valence electrons are as follows. আচ্ছা, তাহলে আয়োনাইজেশন এনার্জি ডি সাবশেলে সবচেয়ে বেশি হয়, তারপরে পি সাবশেল। তো বেসিক্যালি আয়োনাইজেশন এনার্জি বলছে সবচেয়ে বেশি হয় ডি সাবশেলে, তারপরে হচ্ছে পি, তারপরে এস সাবশেলে। এটা একটা নির্দিষ্ট শেলে এটা ফলো করবে সে। তো এটা কেন বলছে? নিউক্লিয়ার অ্যাট্রাকশন, আমরা জানি যে নিউক্লিয়ার অ্যাট্রাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে, রাইট? সো ডি সাবশেল যেটা আছে, ডি সাবশেলকে নিউক্লিয়াস কি করে, বেশি অ্যাট্রাক্ট করে যে কোনো শেলের। ঠিক আছে, ধরো ভ্যালেন্স শেলের ডি অরবিটালকে বা ডি সাবশেলকে সে বেশি অ্যাট্রাক্ট করবে। তারপরে তার চেয়ে আরেকটু কম করে পি সাবশেলকে, তার চেয়ে আরেকটু কম করে এস সাবশেলকে। তো বেসিক্যালি তোমার যেটা হয় সেটা হচ্ছে এইটাকে যেহেতু ডি সাবশেলকে যেহেতু বেশি অ্যাট্রাক্ট করে রাখে, ওইখান থেকে চিন্তা করো এইটাকে যেহেতু বেশি অ্যাট্রাক্ট করে রাখছে, এখান থেকে ইলেকট্রন নেওয়াটা আমাদের জন্য বেশি টাফ হবে। সো অবভিয়াসলি এটার আয়োনাইজেশন এনার্জি মানে ডি সাবশেলের আয়োনাইজেশন এনার্জি বেশি হবে, ঠিক আছে, সবচেয়ে, কারণ এটা ইলেকট্রন নিতে টাফ। পি সাবশেলে ডি সাবশেলের চেয়ে একটু কম হবে আয়োনাইজেশন এনার্জি, কারণ হচ্ছে ইলেকট্রনের অ্যাট্রাকশন এখানে কম, আর এস সাবশেল থেকে ইলেকট্রন নেওয়াটা সবচেয়ে ইজিয়ার হবে। ঠিক আছে,
এই জন্য আয়োনাইজেশন এনার্জি সবচাইতে লো হবে, লোয়ার বা লোয়েস্ট। এটা গেল সাবশেলের। লাস্টেরটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, এটা একটা ফ্যাক্টর। ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এখানে বলছে when the electron configuration of an atom contains half filled or fully filled degenerate orbitals, এখানে কিন্তু হাফ ফিল্ড আর ফুল ফিল্ডটা আমাকে বুঝতে হবে, হ্যাঁ, দেন দ্য অ্যাটম গেটস মোর স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। ওকে, বেসিক্যালি এটা আমরা পড়ছি, এখানে লাস্টে লিখছে ফুললি ফিল্ড সাবশেলে আয়োনাইজেশন এনার্জি বেশি। ফুললি ফিল্ড ইলেকট্রন, এটা ইলেকট্রন বোঝাচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে পার্শিয়ালি, সরি, এটা কিন্তু আমরা পড়ছিলাম, একটু মনে করে দেখো। নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটা কিরকম হয়েছিল? নর্মালি হচ্ছে তোমার অক্সিজেনের বেশি হওয়ার কথা আর নাইট্রোজেনের কম হওয়ার কথা, তাই না? পিরিয়ডিক রিলেশনশিপ অনুযায়ী আয়োনাইজেশন এনার্জির কথা বলতেছি। বাট এখানে আমরা হাফ ফিল্ড, ফুল ফিল্ড, এগুলোর জন্য কিন্তু জিনিসটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যাইতো। তো এই জিনিসটা আমরা বেসিক্যালি পড়ছি। যদি কখনো দেখা যায় যে ভ্যালেন্স শেলে ফুললি ফিল্ড ইলেকট্রন আসে, সেখান থেকে অবভিয়াসলি, যেহেতু এটা মোর স্টেবল, তাই না, এটা কিন্তু মোর স্টেবল। সো এখান থেকে মোর স্টেবল থাকলে সেখান থেকে ইলেকট্রন নেওয়াটা বেশি টাফ, তাই না? কারণ তারা স্ট্যাবিলিটি ব্রেক করতে চায় না। সো এখান থেকে ইলেকট্রন নিতে যেহেতু বেশি মানে কষ্ট করতে হবে, এই জন্য এখানে আয়োনাইজেশন এনার্জিটা সবচাইতে হাইয়েস্ট হবে। আর হাফ ফিল্ড হইলে ওইটাও স্টেবল, বাট অবভিয়াসলি ফুললি ফিল্ডের চেয়ে কম স্টেবল। এই জন্য এখানেও তোমার এনার্জি বেশি লাগবে, আয়োনাইজেশন এনার্জি, বাট লেস দেন ফুললি ফিল্ড ইলেকট্রন, তাই না? আর যেগুলো পার্শিয়ালি ফিল্ড, পার্শিয়ালি মানে ধরো যে কোনো রকম হইতে পারে, ধরো পি অরবিটালে একটা ইলেকট্রন বা তিনটা পাঁচটা ইলেকট্রন ইচ্ছা মতো, তাই না? হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কোনোটাই যদি না হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রন নেওয়াটা মোটামুটি ইজিয়ার আছে। সেই ক্ষেত্রে তোমার আয়োনাইজেশন এনার্জিটা সবচাইতে কম হয়, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে স্ট্যাবিলিটি সবচাইতে কম থাকে। ওকে, ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও মানে একই ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? একই ফ্যাক্টর মানে এই তিনটা ফ্যাক্টরই কাজ করে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে। সো আমি এটা জায়গায় জাস্ট ইলেকট্রন অ্যাফিনিটি লিখে দিতে পারি যে এগুলো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির ফ্যাক্টরগুলো। তো ইলেকট্রন অ্যাফিনিটির ফ্যাক্টর, প্রথম যে ফ্যাক্টরটা সেটা অ্যাটমিক সাইজ, এবং অ্যাটমিক সাইজ নিয়ে আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের ডিসকাশন হয়েছে, তাই না? সেম রিজনস, এগুলার নতুন কিছু না। সাবশেলের ক্ষেত্রে ওরা কি বলছে আমরা একটু পড়ি। ইলেকট্রন অ্যাফিনিটির মানে ওই যে অ্যাটমিক সাইজের ওইটা তোমরা পড়ে নিও, কারণ এটা আমি আগেও বলছি, তাই আমি বারবার বলতেছি না। ও আচ্ছা, এখানে অ্যাটমিক সাইজ একটা ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু একটা মানে এক্সেপশনাল কেসও আছে, যেটা ইলেকট্রন অ্যাফিনিটি পড়ানোর সময় বলছিলাম। গ্রুপ 17-এ ফ্লোরিন আর ক্লোরিন, এই দুইটাকে যদি তুমি সাইজ বেস চিন্তা করো তাহলে কিন্তু ভুল করবা। ওরা এক্সেপশনাল কেন এটাও বলছিলাম, তোমরা ভিডিওগুলো দেখে নিও তাহলে বুঝতে পারবা। এফেক্ট অফ সাবশেল অন ইলেকট্রন অ্যাফিনিটি, শিল্ডিং এফেক্ট। ওকে, শিল্ডিং এফেক্ট সম্পর্কে আমরা পড়ছিলাম, সো এখানে আমরা আরেকটু পড়ি। The electron affinity of an element also depends on the presence of valence electrons on different subshell of the atom. তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করে যে সাবশেলের উপরেও ডিপেন্ড করে, এই কথাটাই বলছে। দ্য অ্যাট্রাকশন অফ দ্য অ্যাটমিক নিউক্লিয়াস অন দ্য আউটারমোস্ট ইলেকট্রন is somewhat shielded by inner subshell electrons cloud. So with the increase of number of subshells in an atom for the electrons, the attraction of atomic nucleus on the valence electrons decreases more.
Okay, hence electron affinity of that atom will be decreased. For this reason, the values of the electron affinity of the elements of period 4 and 5 are smaller than those of period 2 and 3. This type of effect of subshells on electron affinity is known as the shielding effect of subshells. শিল্ডিং এফেক্ট আমরা আগেও পড়ছি, সো এখানে অ্যাকচুয়ালি নতুন কিছু না। শিল্ডিং এফেক্টের এখানে মানে এখানে হচ্ছে যে তোমার তো এখানে বেসিক্যালি শিল্ডিং এফেক্টে যেটা হয় সেটা হচ্ছে বলছে যদি তোমার ধরো ভ্যালেন্স শেল তো বাইরে থাকে তাই না, ভ্যালেন্স শেল তো একদম বাইরে, তো ভিতরের দিকে যেগুলা সেগুলা হচ্ছে শিল্ড ক্রিয়েট করে, মানে একটা বাধা তৈরি করে নিউক্লিয়াসের সাথে। তোমার বাইরের যেই ভ্যালেন্স শেল সেটার একটা বাধা ক্রিয়েট করে বা শিল্ড ক্রিয়েট করে দেয়। আর যদি এরকম হয় ধরো যে ইনার শেলগুলো আছে, ভ্যালেন্স শেল না, ইনার শেলগুলার তোমার যে ইয়া আছে সাবশেল, এগুলো যত বেশি হবে তাই না, ধরো সাবশেলের মানে ইনার শেলগুলোর সাবশেল অনেক বেশি হইলে তখন কি হবে জানো, শিল্ডিং এফেক্টটা আরও বেশি হবে। তো বেসিক্যালি শিল্ডিং এফেক্ট হইলে যেটা হবে সেটা হচ্ছে নিউক্লিয়াস তোমার ভ্যালেন্স ইলেকট্রন মানে বাইরের ইলেকট্রনগুলোকে অত বেশি কি করতে পারবে না, অ্যাট্রাক্ট করে রাখতে পারবে না। অ্যাট্রাক্ট না করতে পারলে আমরা জানি যে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কমে যায় তাই না, কারণ নিউক্লিয়াসই বেসিক্যালি ইলেকট্রন আনতে হেল্প করে। সো এই জন্য মানে যদি এরকম হয় যে সাবশেল অনেক বেড়ে গেছে তখন হচ্ছে তোমার শিল্ডিং এফেক্টটা অনেক বেড়ে যায়। কারণ কি ইলেকট্রন ক্লাউডগুলা, ইনার শেলের ইলেকট্রন ক্লাউডগুলা কি করে তোমার শিল্ড করে রাখে নিউক্লিয়াস আর ইয়ার মধ্যে, ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে শিল্ডেড হয়ে থাকে ভ্যালেন্স শেলের মধ্যে। সো এটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। আর এই শিল্ডিং এফেক্টের জন্য যেটা হয় এখানে একটা কথা বলছে যে সেকেন্ড আর থার্ড পিরিয়ডের যেগুলা, হ্যাঁ তার চেয়ে যদি আমি ফোর্থ আর ফিফথ পিরিয়ডের কথা চিন্তা করি, সেকেন্ড আর থার্ড পিরিয়ডে কিন্তু কি ইনার্শিয়াল অনেক কম তাই না, সো আর তাদের সাবশেলও অনেক কম, এই জন্য তাদের কি বলতো শিল্ডিং এফেক্টটা কম। আর আমরা জানি যে শিল্ডিং এফেক্ট যদি কম হয় তখন কি হবে, অ্যাট্রাকশন ফোর্স যেটা মানে নিউক্লিয়াস আর লাস্ট শেলের ভ্যালেন্স শেলের সেটা বেশি হবে। অ্যাট্রাকশন ফোর্স বেশি হলে ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি হবে। আমার কথাগুলো মানে পরপর সিকোয়েন্সিয়ালে সাজাবা, তার খাতায় লিখবা বুঝতে পারবা, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার শিল্ডিং এফেক্টটা বেশি হবে কি সেকেন্ড আর থার্ড পিরিয়ডের ক্ষেত্রে, সেকেন্ড আর থার্ড পিরিয়ডের ক্ষেত্রে শিল্ডিং এফেক্টটা কম হবে, ঠিক আছে। কারণ কি ওখানে শেল কম, আর ইনার শেল যেহেতু কম সো সাবশেলও অনেক কম তাই না, সাবশেল সেকেন্ড আর থার্ড পিরিয়ডের কিন্তু সাবশেল অনেক কম থাকে ভিতরের ইন্টারনাল শেলগুলার। এই জন্য অ্যাট্রাকশন ফোর্সটা মানে শিল্ডিং এফেক্টটা কম হয়, অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি হয় নিউক্লিয়াস আর লাস্ট শেলের মধ্যে। আর অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয় ভ্যালেন্স শেল আর নিউক্লিয়াসের মধ্যে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি হয়। কিন্তু ফোর্থ আর ফিফথ পিরিয়ডে হচ্ছে যে কি হয় ঠিক তার অপোজিট, তার মানে হচ্ছে ওখানে অনেকগুলা যেহেতু অনেকগুলা শেল সাব মানে তোমার ইন্টারনাল শেল অনেক বেশি, সাব শেলও অনেক বেশি, কারণ আমরা জানি যে যতই অ্যাটমিক নাম্বার বাড়তে থাকে সাব শেলও অনেক বেশি হইতে থাকে। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কমে যাবে এবং শিল্ডিং এফেক্টটা বেড়ে যাবে। সো অপোজিট, এটা তো বুঝতে পারতেছো। এই জন্য ওখানে লিখছে যে শিল্ডিং এফেক্টটা ফিফথ আর ফোর্থ পিরিয়ডে বেশি, এই জন্য ওদের ইলেকট্রন অ্যাফিনিটি কম ওই ইয়াগুলার এলিমেন্টগুলার। সো আশা করি বুঝাতে পারছি। তারপরে লাস্ট একটা রিজন আছে এফেক্ট অফ ইলেকট্রন কনফিগারেশন। আচ্ছা ইলেকট্রনের কনফিগারেশনের কথা যদি বলি এখানে অনেক কিছুই লিখছে। এখানে একটা কথা লিখছে যে ইলেকট্রনের কনফিগারেশনের উপর তো অবভিয়াসলি ডিপেন্ড করে, তা না হলে ধরো তোমার যে ইয়াটা মানে আমরা গ্রুপ 18-এর কথা যদি বলি, মানে গ্রুপ 18-এর কথা চিন্তা করো, ওখানে কিন্তু অক্টেট সেট ফিল আপ থাকে, হিলিয়ামের কথা না, নিয়ন আর্গন ওদের কিন্তু অক্টেট সেল ফিল আপ থাকে। অক্টেট সেট ফিল আপ থাকার কারণে ওদের ইলেকট্রনের কনফিগারেশনটাই এমন যে ওরা স্টেবল হওয়ার কারণে ওরা বাইরে থেকে কোনো ইলেকট্রন আসতে দেয় না, ঠিক আছে, যার কারণে ওদের ইলেকট্রন অ্যাফিনিটি 0। তো বেসিক্যালি আমাদের সাইজের উপর তো ডিপেন্ড করে, সাবশেলের উপর ডিপেন্ড করবে, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের উপরও ডিপেন্ড করে, এটাও বুঝাই ট্রাই করছে। যার কারণে গ্রুপ 18 বা যেই ইনার্ট গ্যাস যেগুলা সেগুলো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে সেগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি 0, এটাও বোঝানোর ট্রাই করছে। সো এই তিনটে এফেক্ট হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটির জন্য কাজ করে, বাট তিনটার এক্সপ্লেনেশন আলাদা তাই না, আয়োনাইজেশন এনার্জিগুলোর এক্সপ্লেনেশন আলাদা, এটারও এক্সপ্লেনেশন আলাদা।
ওকে, আই গেস লাস্ট যেটা লিখছে 321 পেজে, সেটা হচ্ছে যে এই ফ্যাক্টরগুলো আছে সেগুলো হচ্ছে তোমার মানে ইলেকট্রোনেগেটিভিটির জন্য কাজ করে, বাট এখানে তেমন বিস্তারিত কিছু লিখে নাই, ডেসক্রিপশন দেয় নাই, ঠিক আছে। এখানে জাস্ট ধরো ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে মানে বেসিক্যালি অ্যাটমিক সাইজটাই মেইন ফ্যাক্টর, ঠিক আছে। অ্যাটমিক সাইজের কথা তো আমরা বলছি, অ্যাটমিক সাইজ যদি বাড়তে থাকে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে, এবং এটা এক্সপ্লেনেশন আমরা জানি। সো পিরিয়ডিক্যালি তোমার লেফট টু রাইট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর গ্রুপের উপর থেকে নিচে গেলে তোমার যেহেতু অ্যাটমিক সাইজ বাড়ে তাই ইলেকট্রোনেগেটিভিটি কমবে, স্বাভাবিক। তো ইলেকট্রোনেগেটিভিটির একটাই ফ্যাক্টর বলতে পারো, যেহেতু এটা বই খুব বেশি ডেসক্রিপশন দেয় নাই। আমাদের মেইন দুইটা ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি, এই তিনটা ফ্যাক্টরই পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমাদের ডি ব্লক পর্যন্ত, মানে ডি ব্লক পর্যন্ত আগেই হয়েছিল, বাট ওখানে প্রবলেমটা আমি ডিসকাশন করলাম। আর এখানে হচ্ছে বাকি যতটুকু ছিল তোমাদের এক্সামের সিলেবাসের জন্য যেটা বলছিলাম, ওইটাও শেষ করে দিছি, ঠিক আছে। আর লাস্ট ক্লাসে আমি যখন লাইভ ক্লাস নিয়েছিলাম তখন আমরা ওই অ্যাসিড বেসের কিছু বলছিলাম পড়ার, তারপরে আমাদের হাইব্রিডাইজেশন শুরু হয়, যেটা তোমাদের সিলেবাসে নাই। তো আমি ট্রাই করবো আর কি, যে আশা করি পরের দিন থেকে এটা শুরু করব, আর তারপর তোমাদের এক্সামের পরে আর কি এটা ভালো মতো পড়াবো, কারণ হাইব্রিডাইজেশনটা অনেক বড়, ওইটা আমাদের শেষ করতে টাইম লাগবে এবং ওইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাস থেকে হাইব্রিডাইজেশন আর কি স্টার্ট করবো, এবং এই প্রবলেমগুলোও তোমরা দেখবা, যেগুলো প্রবলেম হয় সেগুলো আমাকে বলবা।